আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট থেকে সবচেয়ে বেশি লাভ করে কে? বিশ্বকাপ জেতা দল, কোটি কোটি দর্শক টেনে আনা সুপারস্টাররা, নাকি যে দেশ শত শত বিলিয়ন ডলার খরচ করে এই টুর্নামেন্টের আয়োজন করে? অবাক করার মতো বিষয় হলো এদের কেউই নন। সবচেয়ে বড় বিজয়ী হলো একটি প্রতিষ্ঠান যার নিজের কোনো স্টেডিয়াম নেই, কোনো ফুটবল ক্লাব নেই, এমনকি বিশ্বকাপের জন্য একটি ইটও তাকে বসাতে হয় না। তবুও প্রতি 4 বছর পর পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় বিলিয়ন বিলিয়ন ডলার। প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? কি এমন ব্যবসায়িক মডেল তৈরি করেছে ফিফা যার কারণে পুরো পৃথিবী তাদের জন্য কাজ করে, আর সবচেয়ে বড় আর্থিক লাভটা যায় তাদের হাতেই? আজ আমরা জানবো সেই বিলিয়ন ডলারের ব্যবসার ভিতরের গল্প। ফিফাকে অনেকে একটি কোম্পানি মনে করেন, বাস্তবে তা নয়। ফিফা সুইজারল্যান্ডে নিবন্ধিত একটি অলাভজনক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা। তাদের মূল লক্ষ্য বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন। কিন্তু অলাভজনক শব্দটি শুনে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। অলাভজনক মানে এই নয় যে তারা অর্থ উপার্জন করতে পারে না, বরং এর অর্থ হলো প্রতিষ্ঠানের আয় শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে ভাগ হয় না। সেই অর্থ আবার ফুটবল পরিচালনা, সহযোগিতা, আয়োজন, উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কার্যক্রমে বিনিয়োগ করা হয়। আর এই কাঠামোয় ফিফাকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ক্রীড়া প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফিফা এর মূল ব্যবসা চলে একটি 4 বছরের চক্রকে ঘিরে। সাধারণ কোম্পানির মতো প্রতি বছর নয়। তাদের সবচেয়ে বড় আয় আসে বিশ্বকাপের বছরকে কেন্দ্র করে, অর্থাৎ 4 বছরের পরিকল্পনা, বিনিয়োগ, চুক্তি এবং আয়ের কেন্দ্রবিন্দু একটাই, ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ যত বড় হয় ফিফা এর আয়ও তত বেড়ে যায়। 2026 বিশ্বকাপে দল বেড়ে হয়েছে 48টি, ম্যাচ বেড়ে হয়েছে 104টি। আর এর মানে শুধু বেশি ফুটবল নয়, এর মানে আরও বেশি বিজ্ঞাপন, আরও বেশি সম্প্রচার, আরও বেশি দর্শক এবং আরও বেশি অর্থ। ফিফা এর সবচেয়ে বড় আয়ের উৎস এমন একটি জিনিস যা আমরা টিভিতে বা মোবাইলে বসে প্রতিটি ম্যাচে দেখার সময় বুঝতেই পারি না। সেটি হলো ব্রডকাস্টিং রাইটস। সহজ ভাষায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের অধিকার বিক্রি করে ফিফা। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে কোনো না কোনো টেলিভিশন নেটওয়ার্ক বা ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ দেখায়, কিন্তু তারা নিজেদের ইচ্ছায় ম্যাচ দেখাতে পারে না। আগে তাদের ফিফায়ের কাছ থেকে সেই অধিকার কিনতে হয়। যুক্তরাষ্ট্রে এক কোম্পানি, ইউরোপে আরেকটি, এশিয়াতে আরেকটি, প্রত্যেকে নিজেদের বাজারের জন্য আলাদা চুক্তি করে। কারণ তারা জানে বিশ্বকাপ মানেই কোটি কোটি দর্শক, আর যেখানে দর্শক সেখানে বিজ্ঞাপনের বিশাল বাজার। ফলে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার খরচ করতেও রাজি হয়। এই একটি খাত থেকে ফিফা এর মোট আয়ের সবচেয়ে বড় অংশ আসে। এরপর আসে স্পন্সরশিপ ও মার্কেটিং। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশ্বকাপের মাঠের চারপাশে প্রেস কনফারেন্সে, সাক্ষাৎকারে কিংবা অফিসিয়াল অনুষ্ঠানে একই কয়েকটি ব্র্যান্ডের লোগো বারবার দেখা যায়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। বিশ্বের বড় বড় কোম্পানি জানে বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে কয়েক সপ্তাহের মধ্যে তারা পুরো পৃথিবীর সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরতে পারে। তাই এডিডাস, কোকা-কোলা, ভিসা, হুন্দাই, লেনোভো এর মতো প্রতিষ্ঠানগুলো ফিফায়ের সঙ্গে বহু বছরের চুক্তি করে। শুধু একটি বিজ্ঞাপন দেখানোর জন্য নয়, বরং নিজেদের ফিফা অফিসিয়াল পার্টনার হিসেবে পরিচয় দেওয়ার অধিকার পাওয়ার জন্য তারা বিপুল অর্থ পরিশোধ করে। বিশ্বকাপ যত জনপ্রিয় হচ্ছে, এই অধিকারগুলোর মূল্য তত দ্রুত বাড়ছে। আর এখানে ফিফায়ের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। তারা আসলে ফুটবল বিক্রি করে না, তারা বিক্রি করে মানুষের মনোযোগ। যখন কয়েকশো কোটি মানুষ একই সময়ে একটি ম্যাচ দেখছে, তখন সেই কয়েক ঘন্টার মনোযোগ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়। আর সেই মনোযোগ কিনতেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সম্প্রচারকারী প্রতিষ্ঠান এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলো। কিন্তু শুধু টেলিভিশনের অধিকার আর স্পন্সরশিপ থেকেই ফিফা এর আয় শেষ হয়ে যায় না। স্টেডিয়ামের প্রতিটি আসন, প্রতিটি ভিআইপি বক্স, এমনকি মাঠের সবচেয়ে ভালো ভিডিওটাও তাদের জন্য একটি ব্যবসায়িক পণ্য। বিশ্বকাপের একটি ফাইনালের টিকিট পাওয়া যায় অনেক সময় একটি লটারি জেতার মতো। লাখ লাখ মানুষ আবেদন করে, কিন্তু সুযোগ পায় মাত্র কয়েক হাজার। এই বিশাল চাহিদায় টিকিটের মূল্যকে আকাশ ছোঁয়া করে তোলে। তবে সাধারণ টিকিটের চেয়েও লাভজনক হলো হসপিটালিটি প্যাকেজ। বিশ্বের বড় বড় কোম্পানি, ধনী ব্যবসায়ী এবং রাষ্ট্রপ্রধানদের জন্য থাকে বিশেষ ভিআইপি লাউঞ্জ, প্রাইভেট বক্স, উন্নত খাবার, আলাদা প্রবেশপথ এবং এক্সক্লুসিভ অভিজ্ঞতা। একটি ম্যাচের জন্য এসব প্যাকেজের দাম হাজার হাজার, এমনকি কয়েক লাখ ডলার পর্যন্ত পৌঁছে যায়। কারণ এখানে মানুষ শুধু একটি ফুটবল ম্যাচ দেখতে টাকা দেয় না, তারা কিনে নেয় একটি মর্যাদা, একটি অভিজ্ঞতা। এরপর আসে লাইসেন্সিং। এটি এমন একটি আয়ের উৎস যেটি সাধারণ দর্শক প্রায় কখনোই খেয়ালই করে না।
আপনি যদি কোনো অফিসিয়াল বিশ্বকাপ জার্সি কেনেন, ফিফা ওয়ার্ল্ড কাপ লেখা কোনো পণ্য ব্যবহার করেন, কিংবা বিশ্বকাপের অফিসিয়াল লোগো দিয়ে তৈরি কোনো সামগ্রী বাজারে দেখেন, তাহলে সেই পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ফিফা এর কাছে লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্সের বিনিময়ে ফিফা পায় রয়্যালিটি। অর্থাৎ বিশ্বকাপের মাঠের বাইরে যত বেশি বিক্রি হবে, ফিফা এর আয়ও তত বাড়বে। অনেকেই মনে করেন ভিডিও গেম থেকেও ফিফা এর বিপুল পরিমাণ অর্থ আয় করে। বাস্তবে বিষয়টি একটু ভিন্ন। আগে ইএ স্পোর্টসের জনপ্রিয় ফুটবল গেম ফিফা নাম ব্যবহারের জন্য একটি বড় অঙ্কের লাইসেন্স ফি দেওয়া হতো, কিন্তু সেই চুক্তি শেষ হওয়ার পর ইএ তাদের গেমসের নাম পরিবর্তন করে ইএ স্পোর্টস এফসি রাখে। এরপর ফিফা নিজস্ব গেমিং এবং ডিজিটাল লাইসেন্সিংয়ের নতুন পরিকল্পনা শুরু করে। অর্থাৎ শুধু একটি ভিডিও গেম নয়, নিজেদের ব্র্যান্ডকে বিভিন্ন ডিজিটাল পণ্য এবং প্রযুক্তি খাতে ব্যবহার করেও আয় করার নতুন পথ তৈরি করছে তারা। এতক্ষণে হয়তো মনে হচ্ছে ফিফা শুধু টাকা নিয়েই যাচ্ছে, তাহলে তারা টাকা কোথায় খরচ করে? এখানেই অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকে বলে ফিফা এর প্রায় কোনো খরচই নেই, কিন্তু বাস্তবে তাদের খরচ আছে। যদিও সেটি স্টেডিয়াম নির্মাণ বা শহরের অবকাঠামো তৈরিতে নয়, সে দায়িত্ব থাকে আয়োজক দেশের। ফিফার সবচেয়ে বড় ব্যয়গুলোর একটি হলো বিশ্বকাপ পরিচালনা, ম্যাচ আয়োজন, প্রযুক্তি, সম্প্রচার ব্যবস্থাপনা, নিরাপত্তার সমন্বয়, কর্মকর্তা, রেফারি, লজিস্টিক্স, এসব পরিচালনায় বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। এরপর আসে প্রাইজ মানি। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই প্রায় অর্থ পায়, আর চ্যাম্পিয়ন দল পায় সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু অবাক করার বিষয় হলো, ফিফা যে পরিমাণ অর্থ আয় করে তার তুলনায় এই প্রাইজ মানি খুব কম একটি অংশ। আরেকটি বড় খরচ হলো ফুটবলের উন্নয়ন। ফিফা ফরওয়ার্ডের মতো কর্মসূচির মাধ্যমে বিশ্বের 200-এর বেশি সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুদান দেওয়া হয়। নতুন স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, যুব ফুটবল, নারী ফুটবল, কোচিং এবং অবকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যয় করা হয়। এ কারণে ফিফা নিজেকে শুধু একটি টুর্নামেন্টের আয়োজক নয়, বরং বিশ্ব ফুটবলের অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, যদি স্টেডিয়াম বানায় আয়োজক দেশ, রাস্তা বানায় আয়োজক দেশ, বিমানবন্দর সম্প্রসারণ করে আয়োজক দেশ, নিরাপত্তার দায়িত্ব দেয় আয়োজক দেশ, তাহলে সবচেয়ে বেশি লাভ ফিফায়েরই হয় কেন? কারণ ফিফা এর ব্যবসায়িক মডেলটি সম্পদ তৈরি নয়, অধিকার বিক্রির। তারা স্টেডিয়াম বিক্রি করে না, তারা বিক্রি করে সম্প্রচারের অধিকার। তারা হোটেল চালায় না, তারা বিক্রি করে স্পন্সরশিপ। তারা জার্সি বানায় না, তারা বিক্রি করে ব্র্যান্ড ব্যবহারের অনুমতি। অর্থাৎ তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো ভবন বা জমি নয়, তাদের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বকাপের ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের একচেটিয়া অধিকার। এই কারণেই অনেক অর্থনীতিবিদ ফিফাকে একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিজনেস বলেও বর্ণনা করেন। কারণ তাদের আসল পণ্য একটি ফুটবল ম্যাচ নয়, বরং সেই ম্যাচকে ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক মনোযোগ, আবেগ এবং ব্র্যান্ডের মূল্য। এবার প্রশ্ন হলো, যদি সবচেয়ে বেশি লাভ ফিফাই করে, তাহলে দেশগুলো কেন বিশ্বকাপ আয়োজনের জন্য এত প্রতিযোগিতা করে? কারণ তাদের লক্ষ্য সবসময় সরাসরি মুনাফা নয়। বিশ্বকাপ আয়োজন মানে কয়েক সপ্তাহের জন্য পুরো পৃথিবীর নজর নিজের দেশের দিকে নিয়ে আসা। কোটি কোটি মানুষ সেই দেশের শহর, সংস্কৃতি, অবকাঠামো এবং সক্ষমতা দেখে। অর্থনীতির ভাষায় এটিকে বলা হয় সফট পাওয়ার বা নরম কূটনৈতিক শক্তি। অনেক দেশ বিশ্বাস করে এই বৈশ্বিক প্রচারণা ভবিষ্যতে পর্যটন, বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। তাই তারা বিশ্বকাপকে শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং একটি দীর্ঘমেয়াদী জাতীয় বিনিয়োগ হিসেবেও দেখে। বিশ্বকাপ শেষ হওয়ার পর অনেক স্টেডিয়াম আর আগের মতো ব্যবহার হয় না। আবার অনেক দেশ অবকাঠামোগত উন্নয়ন থেকে দীর্ঘমেয়াদে লাভও পেয়েছে। অর্থাৎ আয়োজক দেশের জন্য বিশ্বকাপ লাভ না ক্ষতি হবে, তার উত্তর এক কথায় দেওয়া যায় না। কিন্তু একটি বিষয় প্রায় সব ক্ষেত্রেই একই থাকে, যে ফলই হোক না কেন ফিফা এর আয় প্রায় নিশ্চিত। আর এখানে ফিফা এর ব্যবসায়িক মডেলের সবচেয়ে অসাধারণ দিকটি লুকিয়ে আছে। ধরুন আপনি একটি বিশ্বমানের কনসার্টের মালিক, মঞ্চ তৈরি করবে অন্য কেউ, দর্শক আনার ব্যবস্থা করবে অন্য কেউ, নিরাপত্তা দেবে অন্য কেউ, এমনকি অনুষ্ঠান সফল করার ঝুঁকিও দেবে অন্য কেউ। কিন্তু টিকিটের সবচেয়ে বড় অংশ, সম্প্রচারের অধিকার, স্পন্সরশিপ এবং ব্র্যান্ডের মূল্য সবকিছুই যাবে আপনার কাছে। ফিফা মূলত ঠিক এই মডেলেই কাজ করে। তারা এমন একটি ব্র্যান্ড তৈরি করেছে যার মূল্য শুধু ফুটবলের কারণে নয়, মানুষের আবেগের কারণেও। যখন একটি শিশু প্রথমবার বিশ্বকাপ দেখে, যখন কোনো পরিবার মাঝরাতে জেগে ফাইনাল উপভোগ করে, যখন কোনো দেশ জয়ের আনন্দের রাস্তায় নেমে আসে, সেই আবেগে ফিফায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ এই আবেগে টেলিভিশন নেটওয়ার্ককে $বিলিয়ন দিতে বাধ্য করে। এই আবেগে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোকে স্পন্সর হতে উৎসাহিত করে। এই আবেগে কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ টিকিট বিক্রি করে দেয়।
আর 2026 বিশ্বকাপের সঙ্গে এই ব্যবসা আরও বড় হতে যাচ্ছে। এবার অংশ নেবে 48টি দল, অনুষ্ঠিত হবে 104টি ম্যাচ। অর্থাৎ আগের যে কোনো বিশ্বকাপের তুলনায় বেশি সম্প্রচার সময়, বেশি বিজ্ঞাপন, বেশি টিকিট, বেশি স্পন্সরশিপ এবং আরও বড় বৈশ্বিক দর্শক সংখ্যা। সহজ ভাষায় বললে বিশ্বকাপ যত বড় হচ্ছে, ফিফা এর ব্যবসাও তত বড় হচ্ছে। সবশেষে ফিফা এর গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ সবসময় কারখানা, জমি বা স্টেডিয়াম নয়। অনেক সময় সবচেয়ে বড় সম্পদ হয় একটি ব্র্যান্ড, একটি ধারণা এবং কোটি কোটি মানুষের মনোযোগ। বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত একটি দেশ জিতে নিয়ে যায়। খেলোয়াড়রা জিতে নেয় ইতিহাসের পাতায় নিজেদের জায়গা। আয়োজক দেশ পায় বিশ্ববাসীর নজর, কিন্তু পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় আর্থিক বিজয়ী থাকে একটাই প্রতিষ্ঠান, ফিফা। কারণ তারা ফুটবল আয়োজন করে না, তারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাটিকে $1 বিলিয়ন ব্যবসায় পরিণত করেছে।